সুপ্রভাত আমার প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্ররা। আজকে আমি তোমাদের পাঠ্য একটা খুব সুন্দর কবিতা নিয়ে তোমাদের সঙ্গে কিছুক্ষণ আলোচনা করব। আজকের কবিতাটা তোমাদের প্রত্যেকেরই বেশ ভালো লাগবে। কেন ভালো লাগবে? কারণ আজকের কবিতাটিতে যে জিনিসটার কথা বলা হচ্ছে, মানে যে বিষয় নিয়ে আজকে আমাদের কবিতা, সেটা সবারই খুব প্রিয়। সেটা হচ্ছে বৃষ্টি বা বর্ষা। হ্যাঁ, কারণ গ্রীষ্মের প্রচণ্ড যে দাবদাহ, তারপর বর্ষা যখন প্রকৃতিতে আসে, তখন এই বাংলা ঋতুচক্রের এই যে বর্ষা, এই বর্ষা ঋতু যেন আমাদের প্রকৃতি প্রাণ ফিরে পায়। তাই তো, গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের পর বর্ষা যেন প্রকৃতিতে প্রাণ এনে দেয়, সব গাছপালা সবুজ হয়ে যায়। তো এই বর্ষা এবং বৃষ্টি কম বেশি আমাদের সবারই ভালো লাগে। হ্যাঁ, কারণ বৃষ্টি ভালো লাগে না এরকম হয়তো কেউ নেই। হ্যাঁ, যদিও স্কুল যেতে অসুবিধা হয় বা বিভিন্ন কাজে যেতে অসুবিধা হয়, জায়গায় জল জমে যায়, বিভিন্ন জায়গায়, কিন্তু তবুও আমাদের ভালো লাগে। আজকে আমাদের এই যে কবিতাটিতে প্রধান বিষয়টাই হচ্ছে বর্ষা প্রকৃতি। হ্যাঁ, তাহলে আজকে আমাদের কবিতাটা হচ্ছে বর্ষা প্রকৃতিকে কেন্দ্র করে রচিত, এবং সেই বর্ষাকে কেন্দ্র করে এই যে বর্ষামুখর প্রকৃতি, সেই বর্ষামুখর প্রকৃতির বর্ণনা তো আমরা পাবোই এই কবিতায়। সাথে সাথে কি পাবো না, এই বর্ষামুখর প্রকৃতিতে কবির মনে কি পড়ছে না, কবির মনে পড়ছে ছেলেবেলার কথা। এবং ছেলেবেলার কথা মানেই মনে পড়বে মায়ের কথা। তাহলে এই বর্ষামুখর প্রকৃতিতে কবির মনে পড়ছে ছেলেবেলার কথা, কবির মনে পড়ছে মায়ের কথা, এবং মায়ের মুখে শোনা রূপকথার গল্পের কথাও মনে পড়ছে কবির। কি বললাম না, এই কবিতাটিতে বর্ষামুখর প্রকৃতিতে কবির মনে পড়ছে ছেলেবেলার কথা, মায়ের কথা, এবং মায়ের মুখে শোনা রূপকথার গল্পের কথা। মানে কবির মা যে রূপকথার গল্পগুলো শোনাতেন কবিকে, সেই রূপকথার গল্পের বিভিন্ন চরিত্রের কথা মনে পড়ছে। হ্যাঁ, এই বর্ষামুখর প্রকৃতির মধ্যে অবস্থিত কোন একটা দিনে বা সময়ে এই যে স্মৃতিচারণ হচ্ছে, কবি করছেন, আর এই স্মৃতিচারণ করতে গিয়ে বারবার কবির মনে পড়ছে ছোটবেলায় মায়ের মুখে শোনা সেই ছড়াটি। কি ছড়া না, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। তাই তো, তাহলে স্মৃতিচারণা করতে গিয়ে এরকম একটা বৃষ্টিমুখর প্রকৃতিতে মধ্যে থেকে কবি স্মৃতিচারণা করতে গিয়ে ছোটবেলার কথা মনে পড়ছে, মায়ের কথা মনে পড়ছে, মায়ের মুখে বলা গল্পের কথা মনে পড়ছে, এবং বেশি করে মনে পড়ছে, বারবার মনে পড়ে যাচ্ছে ছোটবেলায় মায়ের মুখে শোনা সেই ছড়াটি। কোন ছড়াটি না, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। তাই তো, এবং এই স্মৃতির যে পথ, সেই পথ বেয়ে কবির মনে বারে বারে এই মায়ের মুখে শোনা ছড়াটা বারবার মনে পড়ছে। কি বললাম না, এই কবিতায় আমরা একটি বর্ষা প্রকৃতিকে দেখতে পাবো, বর্ষার বর্ণনা পাবো। হ্যাঁ, বৃষ্টি আসার বর্ণনা, এটা প্রকৃতির বর্ণনা, এবং সাথে সাথে পাবো এই বর্ষামুখর প্রকৃতিতে কবির মনে পড়া ছেলেবেলার কথা, মায়ের কথা, এবং মায়ের মুখে শোনা রূপকথার গল্পের কথা কবির মনে পড়ছে। এই কবিতাটির নিশ্চয়ই বুঝতে পারছো কোন কবিতার দিকে আমি যেতে চাইছি। কবিতাটির নাম হচ্ছে বৃষ্টি পড়ে টাপুর টুপুর। কবিতাটির নাম বৃষ্টি পড়ে টাপুর টুপুর। আচ্ছা, এখানে এই যে বৃষ্টি পড়ে টাপুর টুপুর, টাপুর টুপুর এই শব্দটা কেন আমাদের এত পরিচিত? না, আমরা ভেবে নিই যে বৃষ্টি বোধহয় টাপুর টুপুর করেই, মানে যখন বৃষ্টি পড়ে তখন টাপুর টুপুর শব্দ হয়, তাই তো। তাহলে বৃষ্টি পড়ে টাপুর টুপুর, তাহলে টাপুর টুপুর শব্দ করে যেন বৃষ্টি পড়ে, এটা কিন্তু আমরা বলি, তাই তো।
বা টুপটাপ বৃষ্টি পড়ছে, হ্যাঁ, এই যে রাপুর টুপুর বৃষ্টি পড়ছে, এটা আমরা সবাই বলে থাকি। দেখি এটা যার লেখা তার সম্বন্ধে কিন্তু তো জানতেই হবে। কার লেখা এটা? না, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বৃষ্টি পড়ে টাপুর টুপুর। আমরা এবার সরাসরি একেবারে একটু কবি পরিচিতিতে চলে যাই। কবি পরিচিতিটা আমাদের জানতে হবে, কারণ পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন কিন্তু কবি পরিচিতি থেকে থাকে। আমি কবি পরিচিতি পড়ানোর জন্যে তোমাদের যে পাঠ্য বই, সেই বইটা থেকে একটু পড়ছি। যারা ভিডিওটি দেখবে তারা বইটা একটু অবশ্যই অনুসরণ করবে। রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম মৃত্যু তোমাদের প্রত্যেকের জানা দরকার। জন্ম হচ্ছে 1861, মৃত্যু 1941। জন্ম 1861, মৃত্যু 1941। জন্ম কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। জন্ম কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। ঠাকুর বাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় নিয়মিত লিখতেন। একটা প্রশ্ন কিন্তু আমরা পেয়ে গেলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর ঠাকুর বাড়ি থেকে প্রকাশিত কোন পত্রিকাতে নিয়মিত লিখতেন? সেটা হচ্ছে ভারতী এবং বালক পত্রিকায় লিখতেন রবীন্দ্রনাথ ঠাকুর, যে দুটি ঠাকুর বাড়ি থেকে প্রকাশিত হতো। আর এবার যেগুলো আমরা পাবো সেটা হচ্ছে যে তার রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শিশু কিশোরদের কে প্রচন্ড আকৃষ্ট করে যে রচনাগুলি, সেটা হচ্ছে কথা কাহিনী, সহজ পাঠ, রাজর্ষি, ছেলেবেলা, শিশু ভোলানাথ, হাস্য কৌতুক, ডাকঘর। এগুলো শিশু কিশোরদের আকৃষ্ট করে। আবার বলছি, কথা কাহিনী, সহজ পাঠ, রাজর্ষি, ছেলেবেলা, শিশু ভোলানাথ, হাস্য কৌতুক এবং ডাকঘর, এগুলি শিশু এবং কিশোরদের আকৃষ্ট করে। শিশু কিশোররা এগুলো পড়তে খুব ভালোবাসে। এর মধ্যে থেকে কিন্তু দুটো নাম বা তিনটে নাম তোমাদের একটু মুখস্থ করে নিতে হবে, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। দীর্ঘ জীবনে অজস্র কবিতা, গান, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ লিখেছেন এবং ছবিও এঁকেছেন। ঠিক আছে, তাহলে রবীন্দ্রনাথের জীবনে দেখো কবিতা, গান, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ এবং ছবি, সবকিছু। হ্যাঁ, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তোমরা আবারও পরে নিশ্চয়ই আরো জানবে রবীন্দ্রনাথ সম্পর্কে, একটু জেনে রাখো। আচ্ছা, 1913 সালে সং অফারিংসের জন্য এশিয়ার মধ্যে তিনিই প্রথম নোবেল পুরস্কার পান। তাহলে 1913 সালে সং অফারিংস, বুঝতেই পারছো কার ইংরেজি অনুবাদ, কার না, গীতাঞ্জলি। সং অফারিংসের জন্য এশিয়ার মধ্যে তিনি প্রথম নোবেল পুরস্কার পান। দুই স্বাধীন রাষ্ট্র ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত তাঁর রচনা। হ্যাঁ, ভারত এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত দুটো কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। তোমরা নিশ্চয়ই বাংলাদেশের রবীন্দ্রসঙ্গীতে জানো, এই জাতীয় সঙ্গীতটা জানো কি? ও আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আর আমাদেরটা তো জানোই। এবার যেটা বলার বিষয় সেটা হচ্ছে এই বৃষ্টি পড়ে টাপুর টুপুর এই কবিতাটার আবার একটু ইতিহাস আছে। ইতিহাস বলতে এই কবিতাটার উৎস একটু জানতে হবে, কারণ তোমাদের যে পাঠ্য বই, সেই পাঠ্য বইতেই একটু ডিটেলসে লেখা আছে। কি লেখা আছে না, বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতাটি প্রথমে দুটো বানান একটু খেয়াল রাখতে হবে। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, বয়রি পেট্টমশায় টয়ে হর্ষই, মানে মধ্যাহ্নশয় টয়ে হর্ষই, বৃষ্টি। তোমাদের যে পাঠ্য বই সেখানে কিন্তু বৃষ্টি বানানটা আমরা যেটা লিখি সেটাই আছে, কিন্তু এই বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতাটি প্রথমে বৃষ্টি পড়ে টাপুর টুপুর, বয় হর্ষই, মধ্যাহ্নশয় টয়ে হর্ষই, বৃষ্টি পড়ে টাপুর টুপুর শিরোনামে 1310 বঙ্গাব্দে মোহিত চন্দ্র সেন সম্পাদিত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের শিশু কাব্যগ্রন্থে প্রথম প্রকাশিত হয়। তাহলে বৃষ্টি পড়ে টাপুর টুপুর এই নামে বয়স্যই
মূর্ধন্যস্বই এই বৃষ্টি পড়ে টাপুর টুপুর শিরোনামে 1310 বঙ্গাব্দে মোহিতচন্দ্র সেন সম্পাদিত রবীন্দ্রনাথ ঠাকুরের শিশু কাব্যগ্রন্থে প্রথম প্রকাশিত হয়। পরবর্তীকালে কবি স্বয়ং মানে কবি নিজেই ছোটদের জন্য ছুটির পড়া শীর্ষক একটি সংকলন গ্রন্থে বৃষ্টি পড়ে টাপুর টুপুর নামে কবিতাটি অন্তর্ভুক্ত করে প্রকাশ করেন। তাহলে কবি আবার পরে কি করেছেন না, ছুটির পড়া, কবি নিজেই ছুটির পড়া নামে একটা সংকলন গ্রন্থ, সেখানে অনেক কাব্যগ্রন্থ থেকে কবিতা নেওয়া আছে, সেই যে সংকলন গ্রন্থ তার নাম হচ্ছে ছুটির পড়া। এই ছুটির পড়া সংকলন গ্রন্থে বৃষ্টি পড়ে, এখানে কিন্তু আবার বয়রি হয়ে গেল, আমরা যেটা লিখি বৃষ্টি পড়ে টাপুর টুপুর নামে কবিতাটি অন্তর্ভুক্ত করা হয়। এই সংকলনটি 1316 বঙ্গাব্দে প্রথম প্রকাশিত হয়। হ্যাঁ, তাহলে আমরা শিশু কাব্যগ্রন্থ যেটা পাচ্ছিলাম, যেটা যেখানে বানানটা বয়হাস্যই মূর্ধন্যস্বই ছিল, যেটা মোহিতচন্দ্র সেন সম্পাদিত ছিল, সেটা হচ্ছে 1310 বঙ্গাব্দ। আর যেটা বৃষ্টি পড়ে টাপুর টুপুর, যেটা আমরা লিখি বানান বৃষ্টির, এবং যেটা ছুটির পড়া এই সংকলন গ্রন্থে প্রকাশিত হয়, সেটা হচ্ছে 1316 বঙ্গাব্দে প্রথম প্রকাশিত হয়। এবং এই যে শিশু কাব্যগ্রন্থে গৃহীত কবিতাটি, মানে প্রথমে যে কবিতাটি প্রকাশিত হয়েছিল, তার সঙ্গে ছুটির পড়ার অন্তর্ভুক্ত মানে পরে যেটা প্রকাশিত হলো, কবিতাটির মধ্যে কিছু উল্লেখযোগ্য পাঠ ভেদ আছে, মানে হুবহু কিন্তু এক কবিতা নয়। মানে শিশু কাব্যগ্রন্থে যেটা ছিল আর সংকলন গ্রন্থ যেটা ছুটির পড়া, দুটোতেই কিন্তু এক রকমের কবিতাটা নেই, কবি নিজেই একটু পাঠ ভেদ করেছেন, একটু মানে বদলে দিয়েছেন। ছুটির পড়া সংকলনটি প্রকাশ করার সময় কবি নিজেই কবিতাটির এই সমস্ত পরিমার্জন ঘটিয়েছিলেন। তাহলে কবি নিজেই ছুটির পড়া এই যে সংকলন গ্রন্থটি যখন প্রকাশিত হয়, তখন কবি নিজেই একটু বদল ঘটিয়েছেন, একটু পরিমার্জন করেছেন, একটু পাঠ ভেদ করেছেন এই বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতাটি। আমরা যেটা আজকে পড়ব সেটা কোথা থেকে নেওয়া হয়েছে সেটা কিন্তু জানতে হবে। সেটা হচ্ছে পাঠ্যপুস্তকে রবীন্দ্রকৃত ছুটির পড়া পাঠটিকেই গ্রহণ করা হয়েছে। তাহলে আমরা শেষের যেটা পরবর্তীতে রবীন্দ্রনাথ নিজে যেটা ছুটির পড়া সংকলন গ্রন্থে যেটাকে পাঠভেদ করে প্রকাশ করেছিলেন, সেটা আমরা পড়ব। তাহলে আমরা আজকে যে বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতাটা পড়বো, সেটা হচ্ছে আসলে রবীন্দ্রনাথের ছুটির পড়া এই সংকলন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, ছুটির পড়া এই গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, মানে ছুটির পড়ার পাঠটিকেই আমরা পড়ছি। এখানে 3টে প্রশ্ন পেয়ে গেছি যে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? না 1913 সালে। কোন বইয়ের জন্য তিনি নোবেল পুরস্কার পান? না সং অফারিংস এর জন্য। বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতাটি কোন কবিতার বই থেকে নেওয়া হয়েছে? না ছুটির পড়া এই বই থেকে নেওয়া হয়েছে। আরো 2টো প্রশ্ন পেয়েছি, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত কোন পত্রিকা দুটিতে লিখতেন যেগুলো ঠাকুর বাড়ি থেকে প্রকাশিত হতো? সেটা হচ্ছে ভারতী এবং বালক পত্রিকায় লিখতেন। আর একটা প্রশ্ন আছে যে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শিশু কিশোরদের জন্য রচিত 2টি কাব্যগ্রন্থের নাম লেখো। আমরা বলতে পারি বা 2টি গ্রন্থের নাম কি হবে? কথা কাহিনী, সহজপাঠ, রাজস্বী, ছেলেবেলা, শিশু ভোলানাথ, হাস্যকৌতুক, ডাকঘর, যে কোনো 2-3টে তোমরা মনে রাখতে পারো। এই মোটামুটি আমাদের কবি পরিচিত। এবার আমরা সরাসরি একেবারে কবিতায় চলে আসি। তাহলে কি বললাম যে এই কবিতায় একটা আমরা বর্ষা প্রকৃতিকে কবি ফুটিয়ে তুলেছেন, এবং এই বর্ষা প্রকৃতিতে কবির মনে পড়েছে, কবি যেন স্মৃতিচারণ করতে বসেছেন। সেই স্মৃতিচারণা করতে গিয়ে কবির মনে পড়েছে ছেলেবেলার কথা, কবির মনে পড়েছে মায়ের কথা, এবং মায়ের মুখে শোনা রূপকথার গল্পের কথা মনে পড়েছে, এবং বারবারই কবির মনে পড়েছে মায়ের বলা সেই ছড়ার 2টি লাইন, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বার। হ্যাঁ, এটা মনে পড়েছে। এবার দেখো, আমি প্রথমে কবিতাটি একবার নিজের মতো করে পড়ছি, তারপর আমি কবিতাটাকে তোমাদের সামনে পড়বো এবং তার একটু অর্থ বলে দেওয়ার চেষ্টা করব। বৃষ্টি পড়ে টাপুর টুপুর।
রবীন্দ্রনাথ ঠাকুর। দিনের আলো নিভে এলো, সূর্যি ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে। মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং, মন্দিরেতে কাঁসর ঘণ্টা বাজলো ঠং ঠং। ওপারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা, এপারেতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা। বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। আকাশ জুড়ে মেঘের খেলা, কোথায় বা সীমানা, দেশে দেশে খেলে বাড়ায় কেউ করে না মানা। কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায়, পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায়। মেঘের খেলা দেখে কত খেলা মনে পড়ে, কত দিনের লুকোচুরি কত ঘরের কোণে। তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। মনে পড়ে ঘরটি আলো মায়ের হাসি মুখ, মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু বুক। বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা, মায়ের পরে দৌড়াচ্ছি সে না যায় লেখাচোকা। ঘরেতে দুরন্ত ছেলে করে দাপাদাপি, বাইরেতে মেঘ ডেকে ওঠে সৃষ্টি ওঠে কাঁপি। মনে পড়ে মায়ের মুখে শুনেছিলেন গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। মনে পড়ে সুয়োরানী দুয়োরানীর কথা, মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর ব্যথা। মনে পড়ে ঘরের কোণে মিঠি মিঠি আলো, চারিদিকে দেয়ালেতে ছায়া কালো কালো। বাইরে কেবল জলের শব্দ ঝুপ ঝুপ ঝুপ, দস্যি ছেলে গল্প শোনে একেবারে চুপ। তারই সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। কবে বৃষ্টি পড়েছিল বান এলো যে কোথা, শিব ঠাকুরের বিয়ে হলো কবেকার সে কথা। সেদিনও কি এমনই তর মেঘের ঘটা খানা, থেকে থেকে বিজলি কি দিতেছিল হানা। 3 কন্যে বিয়ে করে কি হলো তার শেষে, না জানি কোন নদীর ধারে না জানি কোন দেশে। কোন ছেলেরে ঘুম পাড়াতে কে গাহিল গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। দেখো কি সুন্দরভাবে লেখাটা তো রবীন্দ্রনাথ ঠাকুরের, অবশ্যই মনে রাখতে হবে। ফলে লেখার মধ্যে একটা বেশ প্রাণ আছে। এখানে দেখো, এবার আমি অর্থটা একটু বলার চেষ্টা করছি। খুব সহজ, তোমরা প্রত্যেকেই বুঝতে পারবে, কোনো অসুবিধা নেই, নিজেরাও এর অর্থ করতে পারো, কিন্তু আমি একটু বলে দিই যদি তোমাদের সুবিধা হয়। দিনের আলো নিভে এলো সূর্যি ডোবে ডোবে। তাহলে কি হয়েছে না, দিনের আলো নিভে এসেছে, তাই তো। নিভে মানে এখানে দন্তনাসী বয়িকা আছে, এটা নিভে যাওয়া। তাহলে দিনের আলো নিভে আসছে, সূর্য প্রায় অস্ত যাচ্ছে, তাই তো, মানে অস্ত যেতে বসেছে। দিনের আলো নিভে আসছে, দিনের আলো ক্রমশ কমে আসছে এবং সূর্যি প্রায়, অর্থাৎ সূর্য প্রায় অস্ত যেতে বসেছে। তো সেই সময় কি হয়েছে না, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে। সেই সময় কি হয়েছে না, আকাশ ঘিরে মেঘ জুটেছে। এখানে জুটেছে মানে হচ্ছে জমা হয়েছে। তাহলে গোটা আকাশ ঘিরে মানে আবৃত করে বা জুড়ে, গোটা আকাশ জুড়ে কি হয়েছে না, মেঘ পড়েছে, অর্থাৎ মেঘ এসে জমা হয়েছে। তাহলে গোটা আকাশ জুড়ে মেঘে ছেয়ে গেছে, মেঘের ঘন ঘটা, গোটা আকাশ জুড়ে মেঘের ঘন ঘটা। হ্যাঁ, এবং যেন কিসের জন্য মেঘের ঘন ঘটা, যেন কল্পনায় মনে হচ্ছে যেন চাঁদের লোভে লোভে, তাই তো। যেন মনে হচ্ছে যে আকাশে এত মেঘ এসে গেছে, বোধ হয় চাঁদের লোভে লোভে এত মেঘ এসে গেছে। কারণ আমরা দেখতে পেয়েছি প্রথমে কি হচ্ছে না, দিনের আলো ক্রমশ কমে আসছে, সূর্য প্রায় অস্ত যাচ্ছে, সেই সময় আকাশে প্রচুর পরিমাণে মেঘ এসে জমা হচ্ছে, গোটা আকাশ জুড়ে মেঘ এসে গেছে, মেঘ দ্বারা আবৃত, মেঘের ঘন ঘটা হয়ে গেছে চারিদিকে আকাশে।
এই আকাশের মেঘের ঘন ঘটা দেখে যেন মনে হচ্ছে মেঘগুলো চাঁদের লোভে লোভে, মানে চাঁদের লোভে পড়ে আকাশে এসে জমা হচ্ছে। মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং। তাহলে মেঘের উপর মেঘ করেছে মানে এটা বোঝানো হচ্ছে যে আকাশে মেঘের ঘন ঘটাটাকে বোঝানো হচ্ছে, মানে এতটাই মেঘ করেছে আকাশে। তাহলে মেঘের উপর যেন মেঘ করেছে, মেঘ তো করেই ছিল, তাহলে মেঘে পুরো আকাশ আবৃত, মেঘের উপরেও মেঘ করেছে এবং রঙের উপর রং, এবং যেন মনে হচ্ছে রঙের উপর রং চাপিয়ে দেওয়া হয়েছে আকাশে, যেমন মেঘের উপর মেঘ চাপিয়ে দেওয়া হয়েছে আকাশে, একইভাবে রঙের উপর যেন রং গোটা আকাশ জুড়ে। মন্দিরেতে কাঁসর ঘন্টা বাজলো ঠং ঠং। এটা কি হলো না, মন্দিরে কাঁসর ঘন্টা বেজে উঠেছে। যেহেতু সন্ধ্যাবেলা নিশ্চয়ই বোঝাই যাচ্ছে যে সূর্যের মানে প্রায় অস্ত যাচ্ছে, সেই সময় মন্দিরে কি হচ্ছে না, মন্দিরে কাঁসর ঘন্টা ঠং ঠং করে বাজছে। ঠং ঠং হচ্ছে ঘন্টার আওয়াজ। আর মন্দির মানে নিশ্চয়ই জানো দেবালয়, যেখানে দেবতার অধিষ্ঠান। তা কাঁসর ঘন্টা না কাঁসার তৈরি বাদ্যযন্ত্র বিশেষ, তাই তো? কাঁসার হচ্ছে, এই কাঁসর ঘন্টা হচ্ছে কাঁসার তৈরি বাদ্যযন্ত্র বিশেষ। তাহলে আমরা দেখতে পেলাম যে, তোমরা পরিস্থিতি একটু ভাবার চেষ্টা করো যে দিনের আলো নিভে আসছে, মানে সূর্য অস্ত যাচ্ছে, দিনের আলো কমে আসছে, গোটা আকাশ জুড়ে মেঘের ঘন ঘটা গোটা আকাশ মেঘে ঢেকে গেছে। সেই সময় মন্দিরেতে ঠং ঠং করে কাঁসর ঘন্টা বাজছে। তারপর কি হয়েছে, ওপারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা। তাহলে ওপারেতে কি হয়েছে না, নদীর ওপারে গাছপালা ঝাপসা দেখাচ্ছে। কেন না, ওপারেতে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তোমরা খেয়াল করবে যে দূরে যখন বৃষ্টি হয়, তোমরা যখন দেখবে তখন দূরের প্রকৃতিটাকে তোমার ঝাপসা বলেই মনে হবে। তাহলে নদীর ওপারে যখন কি হচ্ছে, ওপারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা, মানে ওপারেতে বৃষ্টি শুরু হয়ে গেছে, ওপারেতে বৃষ্টি হচ্ছে, ওপারেতে বৃষ্টি আরম্ভ হয়েছে, ফলে গাছপালাগুলোকে ঝাপসা দেখাচ্ছে। ঝাপসা মানে হচ্ছে অস্পষ্ট, ঠিক আছে? ওপার মানে হচ্ছে নদীর অন্য কূল। তাই নদীর ওপারে বৃষ্টি শুরু হয়ে গেছে এবং কি হয়েছে না, গাছপালা ঝাপসা করে দিয়ে বৃষ্টি এসেছে। দূর থেকে দেখে মানে দূর থেকে গাছপালাগুলোকে স্পষ্ট দেখা যাচ্ছে না, অস্পষ্ট দেখাচ্ছে। তাহলে নদীর ওপারে গাছপালা ঝাপসা করে বৃষ্টি এসেছে। কিন্তু এপারেতে কি হয়েছে না, এপারেতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা, কিন্তু এপারেতে এখনো বৃষ্টি শুরু হয়নি। ফলে কি হয়েছে না, এপারেতে তখন কি হয়েছে না, এপারেতে 100 মানিক জ্বালা। এখানে মানিক মানে কি বলতো, মানিকের সাধারণ অর্থ হচ্ছে চুনি বা মূল্যবান রত্ন। কিন্তু এই যে এপারেতে যে বৃষ্টি এখনো শুরু হয়নি, মানে এপারের এখনো প্রকৃতিটা কি হয়েছে না, বৃষ্টিতে নদীর ওপারের গাছপালা যেমন সব ঝাপসা দেখাচ্ছিল, ঝাপসা হয়ে গেছে, কিন্তু এপারে মেঘের মাথায় 100 মানিক জ্বলতে থাকে, অর্থাৎ সূর্যের ঝলকানি দেখা যাচ্ছে। মানে এপারে দেখবে, এটা খেয়াল করে, এটা বৃষ্টি দিনে বিকালবেলাগুলোই বিশেষ করে বোঝাই যায় যে সূর্যের আলোটা যখন পড়ে একদম পশ্চিম দিগন্তে গিয়ে যখন অস্ত যাচ্ছে, সূর্যের আলোটা তো পেছন দিক থেকে পড়ে, তখন এই সূর্যের আলোর ঝলকানি এখনো এপারে কিন্তু আছে। কিন্তু ওপারে কি হয়েছে না, ওপারে বৃষ্টি শুরু হয়ে গাছপালা সব ঝাপসা হয়ে গেছে। কিন্তু এপারে 100 মানিক জ্বালা বলতে কি বোঝানো হয়েছে না, এপারে এখনো সূর্যের ঝলকানি আছে, তাই তো? সেটা এখানে বোঝানো হচ্ছে। মানে এর মধ্যে দিয়ে দুপারের যে বৃষ্টি প্রকৃতিতে, মানে দুপারের বর্ণনা কিন্তু আমরা পেয়ে গেলাম। এটা একটু খেয়াল রাখবে, হ্যাঁ? তাহলে এবারে এখনো সূর্যের কিন্তু আলোর ঝলকানি দেখা যাচ্ছে। তারপর কি হয়েছে না, বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান। এখানে বাদলা মানে হচ্ছে মেঘলা। তাহলে এরকম এই যে বাদলা পরিবেশ, গোটা আকাশে মেঘ, মেঘলা হাওয়ায় কি মনে পড়ছে না, ছেলেবেলার গান, মানে শৈশবের গান মনে পড়ছে। সেই গান, সেই গান না, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো গান। তাহলে এইরকম একটা পরিস্থিতিতে এই বাদলা হাওয়ায়, এই মেঘলা হাওয়ায়, এই বর্ষা প্রকৃতিতে ওই মনে পড়ছে ছেলেবেলার গান, শৈশবের গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। নদে মানে হচ্ছে নদীতে, নদীতে কি এলো, বান এলো। কারণ এটা মনে রাখবে, বৃষ্টি বর্ষা প্রকৃতির সঙ্গে, মানে বর্ষা ঋতুতেই কিন্তু
বান বা বন্যা হয়ে থাকে, তাই তো? তাহলে কি হলো, বৃষ্টি পরে টাপুর টুপুর, নদীতে গিয়ে এসছে, নদীতে বান এসেছে, ঠিক আছে? তারপরের প্যারা দেখো, আকাশ জুড়ে মেঘের খেলা, কোথায় বা সীমানা। তাই তো, আকাশ জুড়ে কি হয়েছে না মেঘের খেলা, মানে বোঝাই যাচ্ছে যে আকাশ জুড়ে, মানে আকাশে হচ্ছে গোটা আকাশ মেঘ দ্বারা আবৃত, সারা আকাশ জুড়ে মেঘ ছড়িয়ে রয়েছে। এই জন্য বলা হচ্ছে যে যেন আকাশ জুড়ে মেঘের খেলা, কোথায় বা সীমানা, মানে কোথাও এর সীমানা পাওয়া যাচ্ছে না। মানে এদিকে বোঝানো হচ্ছে যে বর্ষার সময় সারা আকাশে কি হয় না কালো মেঘে ঢেকে যায়, এবং মেঘেরা যেন এক দেশ থেকে অন্য দেশে ভেসে যায়, এবং এই তাদের এই ভেসে বেড়ানো দেখে বোঝা যায় না যে কোথায় তাদের প্রান্তভাগ বা সীমানা, তাই তো? এই যে আকাশের মেঘগুলো যে ভেসে যাচ্ছে, সেই ভেসে যাওয়া মেঘদের দেখে বোঝা যায় যে এদের কোথায় সীমানা, এদের এদের শেষটা আসলে কোথায়, সেটা কিন্তু বোঝা যায় না। আমরা পরেই পাবো, দেখতে পাবে। তাহলে আকাশ গোটা মেঘে ছেয়ে, মানে গোটা আকাশ মেঘে ছেয়ে গেছে, এবং সেই মেঘ যারা ভেসে বেড়াচ্ছে তাদের এই মেঘ উড়ে বেড়ানো দেখে বোঝা যাচ্ছে না যে তাদের কোথায়, এই কোথায় বা সীমানা, মানে তাদের প্রান্তভাগ বা শেষ সীমানাটা, এই মেঘগুলোর প্রান্তভাগ বা শেষ সীমানাটা কোথায় সেটা বোঝা যাচ্ছে না। দেশে দেশে খেলে বেড়ায়, কেউ করে না মানা। এই মেঘগুলো কি করছে না, এরা দেশে দেশে খেলে বেড়াচ্ছে, মানে গোটা আকাশ তো ছেয়ে গেছে মেঘে, ফলে কি হয়েছে না তারা দেশে দেশে খেলে বেড়ায়, এবং তাদেরকে কেউ মানা করে না। মানে আকাশের মেঘকে কেউ কি মানা করে যে এই দেশ থেকে অন্য দেশে যাস, সেটা কিন্তু নয়। আসলে এখানে বোঝানো হচ্ছে এটাই, গোটা আকাশ মেঘ দ্বারা আবৃত, এবং এই আকাশ যে আকাশে যে মেঘ উড়ে যাচ্ছে এদেরকে কেউ মানা করে না, এবং এদের আসলে যে শেষ কোথায়, এদের যে সীমানাটা কোথায় সেটাও খুঁজে পাওয়া যায় না। কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায়, তাই এরা কি করে না ফুলের বনে বৃষ্টি আসে, মানে এখানে বলা হচ্ছে যেন এটা কল্পনা যে ফুলের বনে যেন এটা বৃষ্টি দিয়ে যাচ্ছে। তাহলে কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায়, তাহলে ফুলের বনে বা ফুলের বাগানে কি হয়, ফুলের বনে বৃষ্টি দিয়ে যাচ্ছে। আর কি হচ্ছে, পলে পলে নতুন খেলা, কোথায় ভেবে পায়। তাহলে মেঘগুলো যে পলে পলে, পলে পলে মানে হচ্ছে মুহূর্তে মুহূর্তে বা নিমেষে, তাহলে প্রতি মুহূর্তে তারা যেন নতুন খেলা খুঁজে পায়। কারা? এই মেঘগুলো। তাহলে এই মেঘগুলো এক দেশ থেকে অন্য দেশে যেন উড়ে বেড়াচ্ছে, তাদেরকে কেউ মানা করে না, এবং এদের শেষ সীমানাটা কোথায় সেটাও দেখা যায় না। এটা ফুলের বনে বৃষ্টি দিয়ে যায়, ফুলের জঙ্গলে বৃষ্টি দিয়ে যাচ্ছে, আর কি করছে না প্রত্যেক মুহূর্তে মুহূর্তে নতুন নতুন খেলায় যেন তারা মেখে উঠছে, মানে আকাশে মেঘের অবস্থানটাকে দেখে মনে হচ্ছে। তাহলে প্রতি মুহূর্তে তারা যেন নতুন খেলা খুঁজে পায়, তাই তো? পলে পলে মানে হচ্ছে মুহূর্তে মুহূর্তে বা নিমেষে, নতুন নতুন খেলা যেটা কোথায় ভেবে পায়, এটা ভেবে উঠতে পারেন না কবি। সত্যি যে এরা এত নতুন নতুন খেলা, এই মেঘেদের যে খেলা, আকাশে মেঘেদের এই যে লুকোচুরি খেলাটা, হ্যাঁ, মানে বর্ষা মুখর পরিবেশে, বর্ষার প্রকৃতিতে আকাশে মেঘের এই যে খেলা, সেই খেলা দেখে কবির মনে হচ্ছে যেটা এই যে এত নতুন নতুন খেলা, মুহূর্তে মুহূর্তে যেটা খেলা পরিবর্তন করে, এটা কোথায় পায় এই খেলাগুলো। এই খেলা দেখে এবার কি হয়েছে না, মেঘের খেলা দেখে কত খেলা মনে পড়ে। আকাশে মেঘের খেলা দেখে কবিরও খেলার কথা মনে পড়ছে। এবার কি খেলার কথা মনে পড়ছে না, কত দিনের লুকোচুরি কত ঘরের কোণে। তাহলে এই মেঘের খেলা দেখে কবির শৈশবের এবং ছেলেবেলার একটা আমাদের সবারই পরিচিত খেলা হচ্ছে লুকোচুরি খেলা। লুকোচুরি খেলা কিরকম খেলা? লুকোচুরি খেলা হচ্ছে একজন লুকিয়ে থাকে আর একজন লুকিয়ে থাকে না, সবাই লুকিয়ে থাকে। আর কি করতে হয়, একজন অথবা একজন লুকিয়ে থাকলো, একজন খুঁজছে, অথবা সবাই লুকিয়ে আছে একজন খুঁজছে। এই যে লুকোচুরি খেলা, সেই লুকোচুরি খেলা মানে লুকোনো লোককে খুঁজে বের করার যে খেলা, এই লুকোচুরি খেলার কথা মনে পড়ছে কার? কবির। কার খেলা দেখে না, মেঘের খেলা দেখে। তাহলে ঘরের কোণের এই যে লুকোচুরি খেলাটা কবির, সেই শৈশবের খেলাটা কবির মনে পড়ছে। তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান। তাহলে দেখো, এই ছেলেবেলার লুকোচুরি খেলার কথা মনে পড়ার সঙ্গে সঙ্গে কি মনে পড়ছে না, তার সঙ্গে মনে পড়ছে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদের গান। তাহলে আবার সেই মানে কবির স্মৃতিচারণার বা স্মৃতির পথ পেয়ে
একটা ওই মায়ের মুখে শোনা যে ছড়া, আমরা কম বেশি সবাই কিন্তু মায়ের মুখে ছড়া শুনে থাকি, সেই ছড়াটা যেটা সব থেকে কবির কানে বেশি বাজছে বা কবির মনে পড়ে যাচ্ছে স্মৃতির পদ্মে, সেটা হচ্ছে বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে লোবান। তোমরা দেখতে পাবে বারবার কিন্তু প্রত্যেকটা স্তবকের শেষেই কিন্তু দেখতে পাবে কবি কিন্তু এই গানটির উল্লেখ করছেন। তাহলে বৃষ্টি পড়ে টাপুর টুপুর, তাহলে বৃষ্টি হচ্ছে টুপটাপ করে বা টাপুর টুপুর হয়ে, টাপুর টুপুর শব্দ করে বৃষ্টি হচ্ছে, আর নদে বান এসেছে, নদীতে বন্যা এলো। মনে পড়ে ঘরটি আলো মায়ের হাসি মুখ। এবার দেখ তাহলে কি মনে পড়ছে এবার, না মনে পড়ে ঘরটি আলো আর মায়ের হাসি মুখ। এখানে কবির মনে পড়ছে আলোকিত ঘরে মায়ের হাসি মুখটা, কবির মনে পড়ছে আলোকিত ঘরে মায়ের হাসি মুখ, মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু বুক, তাই তো, এবং মনে পড়ছে মেঘের ডাকে যে বুক কেঁপে উঠতো সেই কথাটাও। তাহলে কবির যেমন মনে পড়ছে আলোকিত ঘরে মায়ের হাসি মুখটা, যেমন কবির মনে পড়ছে বারবার, সেরকম কবির মনে পড়ছে মেঘের ডাকে যে বুক মানে কেঁপে ওঠা সেই কথাটা, মানে মেঘের বুক কাঁপিয়ে দেওয়া ডাকটাও কবির মনে পড়ছে, মেঘের বুক কাঁপিয়ে দেওয়া ডাকটাও মনে পড়ছে, মেঘের বুক কাঁপিয়ে দেওয়া ডাক কবির মনে পড়ছে। হ্যাঁ, আর কি হয়েছে এবার দেখো, বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা। তাহলে বিছানার এক পাশে কি আছে, এক পাশে কি ঘুমিয়ে আছে, না খোকা ঘুমিয়ে আছে, তাই তো। খোকা মানে হচ্ছে ছোট ছেলে, বিছানাটি মানে হচ্ছে শয্যা, নিশ্চয়ই বুঝতে পারছো। আর গুরু গুরু মানে হচ্ছে আগে আগে যেটা মিস করে গেছি সেটা হচ্ছে তোমরা গুরু গুরু মানে হচ্ছে ভয়ে কেঁপে ওঠা বুক, এখানে এটা বোঝানো হয়, তাই তো। আমরা বলি তো ভয়ে আমার গুরু গুরু করছে, সেরকম। তাহলে মায়ের, হ্যাঁ যেটা বলছিলাম, বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা। তাহলে বিছানার এক পাশে কে আছে, না খোকা ঘুমিয়ে আছে। আর মায়ের পরে দৌড়াত্তি সে না যায় লেখা চোখা। তাহলে যত আমাদের এই যারা ছোট ছেলে তাদের যত দৌরাত্ম, যত দুরন্তপনা, দৌরাত্মি মানে হচ্ছে দুরন্তপনা, এই যত দুরন্তপনা কার উপর, না মায়ের উপর। তাহলে মায়ের উপর যত তার দুরন্তপনা, তাই তো, মায়ের উপর তার দৌরাত্মকে ভাবা যায় না, কল্পনা করা যায় না, না যায় লেখাজোখা। এখানে লেখাজোখা শব্দের অর্থ হচ্ছে লেখা বা হিসাব, বা মানে সাধারণ অর্থ হচ্ছে লেখাজোখা বলতে এখানে লেখা বা মুসাবিদা বা হিসাব, বা কত টাকা যে খরচ হয়ে গেল তার কোনো লেখাজোখা নেই। মানে একটা উদাহরণ দিচ্ছি আর কি, কত টাকা যে খরচ হয়ে গেল তার কোনো লেখাজোখা নেই। মানে এখানে এই যে মায়ের উপর এই খোকার, অর্থাৎ এই ছেলেটির যে কিরকম দুরন্তপনা তার কোনো হিসাব নেই, মানে সেটা ভেবে পাওয়া যায় না। তাহলে মায়ের ওপর এই খোকার, এই ছোট ছেলেটির যে দুরন্তপনা সেটাকে কল্পনাও করা যায় না, ভাবা যায় না, মানে প্রচন্ড দুরন্তপনা, তাই তো, সেটার কোনো হিসাব নেই। মানে সেটা কথা লেখাও নেই, সেটাকে হিসাবও করা যায় না, হ্যাঁ, মানে ভাবা যায় না। মায়ের ওপর যার দৌরাত্ম্য ভাবা যায় না, কার, না যে ওই যে খুঁকিয়ে এই ঘুমিয়ে আছে যে খোকাটি। ঘরেতে দুরন্ত ছেলে করে দাপাদাপি, বাইরেতে মেঘ ডেকে ওঠে সৃষ্টি ওঠে কাঁপি। তাহলে কি হয়েছে, না ঘরেতে যে দুরন্ত ছেলে, তাই তো, দুরন্ত মানে হচ্ছে অশান্ত, ঘরেতে অশান্ত ছেলে কি করছে, না করে দাপাদাপি। এই যে বৃষ্টি হচ্ছে তাই বাইরে বেরোতে পারছে না বলে সে ঘরে আছে, আর ঘরে দুরন্ত ছেলে থাকা মানে তার দাপাদাপি আরো বেড়েছে। তাহলে ঘরেতে দুরন্ত ছেলে করে দাপাদাপি, দাপাদাপি মানে এখানে দুরন্তপনাই আমরা বলতে পারি, তাই তো। তাহলে ঘরেতেই অশান্ত ছেলেটা দুরন্তপনা করে যাচ্ছে, গোটা বাড়ি একেবারে যেন দাপাদাপি করে বেড়াচ্ছে। বাইরেতে কি হচ্ছে, না বাইরেতে মেঘ ডেকে ওঠে সৃষ্টি ওঠে কাঁপি। আর বাইরে সেরকম মেঘ ডেকে উঠছে, মেঘের গর্জন। আর সৃষ্টি, সৃষ্টি মানে হচ্ছে পৃথিবী বা জগৎ বা ধরিত্রী যেন কেঁপে উঠছে, কাঁপি মানে কেঁপে ওঠা। তাহলে ঘরেতে এই দুরন্ত ছেলেটা দাপাদাপি করছে, দুরন্তপনা করছে, আর বাইরে মেঘ এমন ডেকে উঠছে, এমন গর্জন করে উঠছে, যেটাতে মনে হচ্ছে যেন গোটা পৃথিবী অর্থাৎ সৃষ্টি যেন কেঁপে উঠছে। আর কি হলো, না মনে পড়ে মায়ের মুখে শুনেছিলেন গান। আর ঠিক তারপরেই কবি আবার সেই একই কথা, যে এই সময় আবার কবি এই স্মৃতিচারণার
সূত্র ধরে কবির আবার মনে পড়ছে, মনে পড়ে মায়ের মুখে শুনেছিলেন গান, সেই মায়ের মুখে শোনা গানটা মনে পড়ছে, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদের বান। তাই তো, বৃষ্টি পড়ছে টাপুর টুপুর করে আর নদীতে বান এসেছে। আবার কি মনে পড়ছে কবির দেখো, মনে পড়ে সুয়োরানী দুয়োরানীর কথা। এখানে সুয়োরানী দুয়োরানী কে না, সুয়োরানী দুয়োরানী হচ্ছে রূপকথার গল্পের নারী চরিত্র। তাই তো, সুয়োরানী কিরকম না, সুয়োরানী হচ্ছে রূপকথা গল্পের নারী চরিত্র যে অত্যন্ত সুখ পায়। সুয়োরানী আর দুয়োরানী, দুটো রানী ছিল তো, সেই যে রানী এই সুয়োরানী হচ্ছে একটু বেশ সবসময় সুখে থাকে। তাই রূপকথার গল্পের নারী চরিত্র যে সুখ পায় সে হচ্ছে সুয়োরানী আর দুয়োরানী। দুয়োরানী হচ্ছে রূপকথার গল্পের নারী চরিত্র যে অত্যন্ত দুঃখ পায়। ঠিক আছে, তাহলে সু আর দুই রানী। রূপকথার গল্পগুলো যেগুলো মায়ের মুখ থেকে শুনেছিলেন কবি ছোটবেলায়, সেখানে সুয়োরানী দুয়োরানীর কথা থাকতো। ফলে কি মনে পড়ছে, এই যে স্মৃতি রোমন্থন, এই যে স্মৃতিচারণা, এই বৃষ্টির যে প্রকৃতিকে কেন্দ্র করে, বৃষ্টি প্রকৃতিতে, বর্ষার প্রকৃতিতে কবির মনে পড়ছে সুয়োরানী এবং দুয়োরানীর কথা। হ্যাঁ, এই রূপকথার গল্পের দুই নারী চরিত্রের কথাও কবির কিন্তু মনে পড়ছে। মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর ব্যথা। আবার রূপকথার একটা আমরা চরিত্র পাচ্ছি, অভিমানী। অভিমানী মানে হচ্ছে যে অভিমান করে যে নারী, তাই তো, অভিমান করে যে নারী অভিমানী, সেই অভিমানী কঙ্কাবতীর ব্যথার কথাটাও কবির মনে পড়ছে। ব্যথা মানে হচ্ছে যন্ত্রণা বা বেদনা। কঙ্কাবতী হচ্ছে রূপকথার গল্পের এক সুন্দরী নারী চরিত্র বিশেষ। রূপকথার গল্পের এক সুন্দরী নারী চরিত্র বিশেষ। সেই রূপকথার গল্পের নারী চরিত্র কঙ্কাবতীর কথা, কঙ্কাবতীর ব্যথার কথাও কবির মনে পড়ছে এই বর্ষা প্রকৃতিতে। ঠিক আছে, যেমন সুয়োরানী দুয়োরানীর কথা মনে পড়ছিল, তেমন একইভাবে সেই রূপকথার গল্পের অভিমানী, অর্থাৎ যে অভিমান করে আছে যে নারী কঙ্কাবতী, অর্থাৎ রূপকথার গল্পের সুন্দরী নারী চরিত্র, সেই কঙ্কাবতীর ব্যথার কথাও কবি মনে পড়ছে। মনে পড়ে ঘরের কোণে মিটি মিটি আলো। তাই তো, মিটমিট করে বা মৃদুভাবে জ্বলা যে আলো। তাহলে মনে পড়ছে ঘরের কোণে জ্বলা, মৃদুভাবে জ্বলা যে আলো, সে আলোর কথা, মিটমিট করে জ্বলা সে আলোর কথা মনে পড়ছে। চারিদিকে দেয়ালেতে ছায়া কালো কালো। তাই তো, আলোটা ছোট হচ্ছে, কিন্তু সেই আলোটাকে কেন্দ্র করে যে ছায়াগুলো, সেগুলো কোথায় পড়ছে? দেওয়ালে পড়ছে। তাহলে চারিদিকে দেয়ালেতে ছায়া কালো কালো। তাহলে ঘরের কোণে মিটমিট করে একটা আলো জ্বলছে, মৃদুভাবে একটা আলো জ্বলছে। আর কি হয়েছে না, সেই আলোকে কেন্দ্র করে অন্যান্য যে ছায়াগুলো, সেগুলো দেওয়ালে পড়ছে, কালো কালো ছায়াগুলো দেওয়ালে পড়ছে। বাইরে কেবল জলের শব্দ, ঝুপ ঝুপ ঝুপ। তাই তো, বাইরে এবার শুধু কি শোনা যাচ্ছে না, ঝুপ ঝুপ করে জলের শব্দ শোনা যাচ্ছে। আর দস্যি ছেলে গল্প শোনে একেবারে চুপ। দস্যি ছেলে, দুরন্ত ছেলেদেরকে বশ করার বা চুপ করানোর একটা প্রধান অস্ত্র হচ্ছে মায়েদের তথা বাড়ির লোকেদের একটা অস্ত্র হচ্ছে তাকে একটা গল্প বলা। একটা যদি মজাদার গল্প তাকে বলি, সে কিন্তু চুপ করে শুনবে। তাকে অন্য কিছু বলে থামানো যায় না, কিন্তু গল্প বলে থামানো যায়। এখানে তাই হয়েছে না, বাইরে কেবল জলের শব্দ, ছুপ ছুপ ছুপ, ঝুপঝুপ করে বাইরে বৃষ্টি কিন্তু হচ্ছে, শোনা যাচ্ছে। আর দস্যি ছেলে গল্প শোনে একেবারে চুপ, একেবারে চুপ করে। ওই দস্যি ছেলেটা, ওই দুরন্ত ছেলেটা কি করছে? দস্যি ছেলে একেবারে চুপ করে গল্প শুনছে। তারই সঙ্গে মনে পড়ে, তারই সঙ্গে মানে তার সঙ্গে, এই যে কথাগুলো, এই রূপকথার সুয়োরানী দুয়োরানী, ঘরের কোণে জ্বলা মিটি মিটি আলো, কালো কালো ছায়া, আর দস্যি ছেলের গল্প যে শোনা, চুপ করে বসে শোনা, তার সঙ্গে মনে পড়ে যাচ্ছে আবার সেই কথা। তারই সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান। তাই তো, আবার মেঘলা মানে হচ্ছে মেঘাবৃত বা বাদলা, সেই বাদলা দিনের গান মনে পড়বে। কি গান? বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। আবার সেই গানের কথাই কবি মনে করছে যে বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। বৃষ্টি টাপুর টুপুর শব্দ করে পড়ছে আর নদীতে বান এসেছে। এবার আমরা একেবারে শেষ স্তবকে চলে এসেছি। এখানে একটু ভাবনার জায়গা আমরা পাবো। কি না, কবে বৃষ্টি পড়েছিল, বান এলো সে কোথা। খুব ভালো কথা। কি বলা হয়েছে? যে কবে বৃষ্টি পড়েছিল, বান এলো সে কোথা। কেন বলা হয়েছে? যদি তোমরা ভাবো, দেখতে পাবে
যে কবি ভাবেন বৃষ্টি পড়েছিল কবে, বা বান এসেছিলই বা কোথা থেকে, তাই তো? মানে কবি ভাবছেন যে কবেই বা বৃষ্টি পড়েছিল, আর কবেই বা বান বা কোথা থেকে এসেছিল। শিব ঠাকুরের বিয়ে হলো কবেকার সে কথা, তাই তো? শিব ঠাকুরের বিয়ে কবেকার কথা, মানে কবির এবার ভাবনার জায়গাটা দেখো। এই স্মৃতিরোমন্থন করতে গিয়ে কবি এতটাই ভাবছেন যে সত্যি এই যে বৃষ্টিটা এলো, সেই বৃষ্টি কবি ভাবছেন বৃষ্টি পড়েছিল কবে, আর বাণী বা এসেছিল কোথা থেকে, আর শিব ঠাকুরের বিয়ে হলো কবেকার সে কথা। মানে শিব ঠাকুর মানে তোমরা নিশ্চয়ই জানো দেবাদিদেব মহাদেব, তাই তো আমরা বলি। কারণ তোমরা খেয়াল রাখবে, বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হলো বা হবে 3 কন্যে দান, এটা আছে না? এই সূত্র ধরে কবির কিন্তু এবার মনে পড়ে গেছে, বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হবে 3 কন্যে দান। এই যে শিব ঠাকুরের বিয়ে হচ্ছে, এবার মনে পড়ে গেছে কবির কি না, শিব ঠাকুরের বিয়ে হলো কবেকার সে কথা। কবেই বা বৃষ্টি হয়েছে, কবেই বা কোথা থেকে বান এসেছে, আর কবেই বা শিব ঠাকুরের বিয়ে হয়েছে। এটা কি আমরা ভাবতে পারি? শিব ঠাকুরের বিয়ে কি সেই সময় কবি সশরীরে ছিলেন? এটাই হচ্ছে ভাবনা, যে শিব ঠাকুরের বিয়ে হলো কবেকার সে কথা। কবে, কতদিন আগে শিব ঠাকুরের বিয়ে হয়েছে, কবেকার কথা। এবার কবির মনে একটা প্রশ্ন কি না, সেদিনও কি এমনই তর মেঘের ঘটাখানা, যেদিন এই শিবের বিয়ে হয়েছিল সেদিনও কি এরকম এমনই মেঘের ঘন ঘটা ছিল আকাশে, মানে গোটা আকাশ এইভাবে মেঘ দ্বারা আবৃত হয়ে গিয়েছিল, থেকে থেকে বিজলি কি দিতেছিল হানা, সেদিনকে এইভাবেই চারিদিকে হানা মানে হচ্ছে আক্রমণ, ঠিক আছে? আর আক্রমণ বা উপদ্রব, বিজলি মানে হচ্ছে বিদ্যুৎ। তাহলে যেদিন এই শিবের বিয়ে হয়েছিল সেই দিন এই যে বৃষ্টি এসেছিল বা বান কোথা থেকে এসে গিয়েছিল সেটা তো আছেই। আচ্ছা, সেদিনও কি আকাশে এইভাবে মেঘের ঘন ঘটা ছিল? সেই দিনও কি এই আকাশে এত মেঘ দ্বারা আবৃত ছিল আকাশ? আর সেদিনও কি আকাশে এরকম বিদ্যুৎ বা বিজলি এইভাবে বারবার আক্রমণ করছিল, হানা দিচ্ছিল, মানে গোটা আকাশে এইভাবে কি বারবার বিদ্যুৎ হানা দিচ্ছিল, আক্রমণ করছিল? তারপরে আবার মনে পড়ছে কবি, 3 কন্যে বিয়ে করে কি হলো তার শেষে। এই 3 কন্যে দান বলা হয়েছে, তাহলে যে 3 কন্যে বিয়ে করে তারপর শেষে কি হলো, তার কি কোনো আমাদের কাছে কিছু আছে উত্তর? তাহলে 3 কন্যের বিয়ের পর শেষে কি হলো? কবি এগুলো সব ভাবতে বসেছেন, যে কবে বৃষ্টি হয়েছিল, কবেই বা কোথা থেকে বান এসেছিল, শিব ঠাকুরের যে বিয়ে হয়েছিল সে কবে বিয়ে হয়েছিল, শিব ঠাকুরের কবেকার কথা, সেদিনও কি আকাশে এরকম মেঘের ঘটা ছিল, এরকম ঘন ঘটা ছিল, সেদিনও কি আকাশে এরকম বিদ্যুৎ হানা দিচ্ছিল, বিদ্যুৎ আক্রমণ করছিল, মানে বিদ্যুৎ চমকাচ্ছিল। আর এই যে 3 কন্যার বিয়ে হয়েছিল, সেই 3 কন্যার বিয়ের পরেই বা কি হলো? এত কথা কবির মনে পড়ছে এই বর্ষা প্রকৃতিতে, এই বৃষ্টি মুখর এক সন্ধ্যায় বলতে পারি, তাই তো? কি হয়েছে না, এই বৃষ্টি মুখর এই প্রকৃতিতে কবির বারবার এত কথা কিন্তু মনে পড়ে যাচ্ছে। না জানি কোন নদীর ধারে, না জানি কোন দেশে, তাই তো? না জানি কোন নদীর ধারে, না জানি কোন দেশে, মানে অজানা কোনো নদীর ধারে বা অজানা কোনো দেশে কোন ছেলেরে ঘুম পাড়াতে কে গাহিল গান, বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান, তাই তো? তাহলে এই যে কথাটা বলা এখানে হয়েছে, এই যে না জানি কোন নদীর ধারে, না জানি কোন দেশে, মানে অজানা কোনো নদীর ধারে, অজানা কোনো দেশে, অজানা কোনো ছেলেকে তার মা ঘুম পাড়াতে গিয়ে কে গিয়েছিল, সেই যে মা, আসলে সে কোন মা সে তো মা জানি, কিন্তু সে কার মা যে গিয়েছিল যে বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান? আসলে এই যে বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান, এটা একটা হচ্ছে লোকপ্রচলিত ছড়া। এটা আসলে কেউ লিখে জানে, এটা আমাদের লোক সংস্কৃতির একটা বিষয় আছে, তোমরা পরে জানতে পারবে যে লোকমুখে প্রচারিত বিভিন্ন ছড়া থাকে, বিভিন্ন গান থাকে, সেরকম একটা ছড়া বা গান হচ্ছে এই বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হলো 3 কন্যে দান। হ্যাঁ, তাহলে এই জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে যে না জানি কোন নদীর ধারে, না জানি কোন দেশে, তাহলে অজানা কোনো নদীর ধারে, অজানা কোনো দেশে
কোন ছেলেরে ঘুম পাড়াতে, মানে এখানেও অজানা কোনো একটা ছেলেকে ঘুম পাড়াতে গিয়ে কে গেয়েছিল? নিশ্চয়ই কোনো মা গেয়েছিল। কে গেয়েছিল গান? কি গেয়েছিল না, অজানা কোনো ছেলেকে ঘুম পাড়ানোর জন্য মা গেয়েছিল সেই বৃষ্টির গান। কি গান না, বৃষ্টি পরে টাপুর টুপুর নদে বান। বৃষ্টি এসেছে টাপুর টুপুর করে, নদীতে বান এসেছে। ঠিক আছে, আমরা দেখতে পেলাম খুব সুন্দরভাবে একটা বিষয়কে উপস্থাপন করেছেন কবি কিন্তু এই কবিতায়। হ্যাঁ, বর্ষা প্রকৃতি আর নিজের ছেলেবেলার কথা, নিজের মায়ের কথা এবং মায়ের বলা রূপকথার কথা, সব মিলে একটা সুন্দর একটা অভিজ্ঞতা বর্ষা প্রকৃতিকে কেন্দ্র করে আমরা পেলাম। এবার যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে তোমরা, আমি যেভাবে বললাম এটাকে যদি সুন্দর করে লেখো তাহলে একটি সরলার্থ হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। স্কুল খুললে অবশ্যই আমি সরলার্থ লিখিয়ে দেব। আর যেটা বলার বিষয় এখানে যে তোমাদের প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো খুবই সোজা। দেখো যে বৃষ্টির দিনে কবির মনে কোন গান ভেসে আসে? খুব সহজ না, বৃষ্টির দিনে কবির মনে ছেলেবেলায় মায়ের মুখে শোনা গান বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান, এই গানটি ভেসে আসে। আচ্ছা, বৃষ্টিতে নদীর এপার ওপারের সৌন্দর্যের বর্ণনা, নিশ্চয়ই বুঝতে পারছো। দুপারের যে নদীর দুপারের সৌন্দর্য বর্ণনা, সেখানে বৃষ্টির সময় নদীর ওপারে গাছপালা সব ঝাপসা হয়ে এসেছে, আর এপারে এখনো মেঘের মাথায় 100 মানিক জ্বলছে, মানে সূর্যের আলোর ঝলকানি দেখা যাচ্ছে, এটা কথাটা বলতে হবে। আচ্ছা, সেদিনও কি এমনই ধরো মেঘের ঘটাখানা, কোন দিনের কথা বলা হচ্ছে না, এখানে শিব ঠাকুরের বিয়ের কথা বলা হচ্ছে। এবং সেদিনের বলতে কি না, সেদিনও কি প্রকৃতিতে এরকম প্রবল বৃষ্টি হয়েছিল? সেদিন কি বান এসেছিল নদীতে? সেদিন কি আকাশে এত মেঘ ভরে গিয়েছিল? গোটা আকাশ মেঘে ঘন ঘটায়, মানে পুরো আকাশ একদম মেঘ দ্বারা আবৃত ছিল? সেদিনও কি মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল? এই সমস্ত কথাগুলো লিখতে হবে। আচ্ছা, মেঘের খেলায় কবির কোন কোন স্মৃতি বয়ে আনে না, মেঘের খেলা কবির মনে পড়ে যাচ্ছে কবির ঘরের কোণে লুকোচুরি খেলার কথা, একই সঙ্গে মনে পড়ছে ছেলেবেলায় বৃষ্টির গানের কথা, মায়ের ঘর আলো করা যে হাসি মুখের কথা, তাই তো? আলোটা হয়তো মিটমিট করে জ্বলছে মৃদুভাবে, কিন্তু মায়ের মুখের যে হাসি, সেই হাসিটা ঘরের যে আলো সেটাকে যেন আরো বাড়িয়ে দিচ্ছে, সেই মৃদু আলোটা যেন আরো বেশি উজ্জ্বল হয়ে উঠছে। তাহলে মায়ের হাসি মুখ, তাহলে মায়ের ঘর আলো করা হাসি মুখের কথা, এবং মেঘের ডাকে ভয়ে বুক গুড়গুড় করে তার কথাও মনে পড়ছে। এর সঙ্গে মনে পড়েছে ঘরের কোণে জ্বলা মিটমিট করা আলোর কথা, দেয়ালে কালো কালো যে ছায়া পড়ছে তার কথা, এবং বৃষ্টি পড়ার শব্দের কথা, আর দুরন্ত ছেলেটার চুপ করে বসে থাকা এবং তার গল্প শোনার কথাও কবির মনে পড়ছে। হলো খুবই সহজ। আর যে প্রশ্নগুলো, শর্ট প্রশ্নগুলো তোমরা নিশ্চয়ই লিখতে পারবে, খুবই সহজ, ভালো করে একটু পড়তে হবে। আর একটা হচ্ছে যে একটা প্রশ্ন আসে, প্রশ্নগুলো একটু শুনে নাও, তোমরা নিজেরা লিখতে পারবে যে সেদিনও কি এমনই তোর মেঘের ঘটাখানা, কেন, কোন দিনের কথা, নিশ্চয়ই বুঝতে পারছো। আচ্ছা, আকাশ জুড়ে মেঘের খেলা কোথায় বা সীমানা, আমি উত্তর বলে দিয়েছি, ওই জায়গাটা। হ্যাঁ, মানে আকাশে যে উড়ে বেড়াচ্ছে তাদের কোথায় যে প্রান্তভাগ কোথায় শেষভাগ খুঁজে পাওয়া যায় না, এবং তারা বিভিন্ন দেশে গোটা আকাশ মেঘে ছেয়ে গেছে, এবং তারা সমস্ত জায়গাতেই যেন সমস্ত দেশে খেলে বেড়াচ্ছে, এক দেশ থেকে অন্য দেশে। আর একটা হচ্ছে যে প্রশ্ন, সেটা হচ্ছে যে বর্ষার দিনে আকাশের এবং চারপাশের প্রকৃতির যে রূপ, বর্ষার বা আকাশের চারপাশের প্রকৃতির রূপ বৃষ্টি পরে টাপুর টুপুর কবিতায় আমরা পাচ্ছি, তার বর্ণনা খুবই সুন্দর না। বর্ষার দিনে এই বৃষ্টি পরে টাপুর টুপুর কবিতায় আমরা দেখতে পাচ্ছি যে বর্ষার দিনে সারা আকাশ মেঘে ভরে গেছে, মেঘের উপর মেঘ জমেছে এবং আশ্চর্য রঙের সৃষ্টি হয়েছে। বর্ষার হাওয়ায় মেঘেরা খেয়াল খুশি মতো আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছে, মাঝে মাঝে তারা জমাট বেঁধে কোথাও বৃষ্টিপাত ঘটাচ্ছে, মানে ফুলের বনে যে বৃষ্টি দিয়ে যায় তার কথা। আচ্ছা, সূর্য ডুবে যাওয়ার পরেই কি হয়েছে না, প্রকৃতিতে অন্ধকার, সন্ধে হতেই মন্দিরে কাঁসর ঘণ্টা বেজে উঠেছে, আর নদীর ওপারের যে
গাছপালা সেগুলো ঝাপসা করে বৃষ্টি এসেছে, আর এপারে তখনও কিন্তু সূর্যের ঝলকানি আলোর দেখা যাচ্ছে। প্রকৃতির এই রূপ দেখে কবির ছেলেবেলার কথা মনে পড়েছে, এবং ছেলেবেলার এই যে কথা মনে পড়েছে তার সঙ্গে কি না, ছেলেবেলার যে গান, অর্থাৎ মায়ের মুখে শোনা যে গান, সেই বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান, এটা মনে পড়েছে। এই মোটামুটি লিখলেই হলো। খুব সহজ একটি কবিতা। তোমরা ভালো করে একটু এই ভিডিওটা দেখবে, তাহলেই তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। সরলার্থ নিজেরা লেখার চেষ্টা করো, নিজেরা লেখো, না হলে আমি তো আছি। আর যে প্রশ্নগুলো, শর্ট প্রশ্নগুলো তোমরা অবশ্যই একটু বই থেকে বুঝতে পারবে, কোনো অসুবিধা নেই। যেভাবে বলে দিয়েছি কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। হ্যাঁ, আর সবাই ভালো থাকো, বাড়িতে সাবধানে থাকো, সুস্থ থাকো, আর মন দিয়ে পড়াশোনা করে যাও। ঠিক আছে, ধন্যবাদ সকলকে।